একবার নিজের স্বামীকে নিয়ে যখন বাবার বাড়িতে বেড়াতে গেলাম, তখন নিজের ভাইও বুঝিয়ে দিল বাবা মা মারা যাওয়ার পরে সেটা আর বাবার বাড়ি থাকে না, তখন সেটা হয়ে যায় ভাইয়ের বাড়ি। বাবার বাড়িতে 7 কেজি মিষ্টি ও 3 কেজি রসমালাই কিনে নিয়ে যাওয়ার পর রাতের বেলায় আমার স্বামীকে খেতে দেওয়া হলো 1 পিস পাঙ্গাস মাছের ঝোল ও 2 টুকরো পোল্ট্রি মাংস দিয়ে। খাবারগুলো দেখার পর আমার স্বামী আমাকে বলে উঠলো, আর কোনো সস্তা খাবার নেই, এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি তখন আমার চোখের কোণায় পানি মুছতে মুছতে বললাম, বিয়ে করার সময় মনে ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়ি আদরটুকু জুটবে না? ভাইয়ের সংসারে বড় হয়েছি, এখন এতটুকু যে পাচ্ছ এটাই তো অনেক। আমার এই কথা শুনে আমার স্বামী তখন আর আমাকে কিছুই বলল না। বাটি থেকে তরকারি বেড়ে যখন প্লেটে নিবে তখন আমি আমার স্বামীকে বাধা দিয়ে বললাম, যে জিনিস খেতে ইচ্ছে করছে না সেটা খেয়ে আমাকে আর খুশি করানো লাগবে না, একটু বসো, আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসতেছি। আমি ডিম ভাজতে রান্নাঘরে গেলে তখন আমার ভাবি এসে আমাকে বলে, ডিম ভাজতেছো কেন, রান্না কি ভালো হয়নি? আমি কি ভালো রান্না করতে পারি না? তখন আমি মাথাটা নিচু করে ভাবিকে বললাম, আসলে ভাবি আমার স্বামীর পাঙ্গাস মাছ ও পোল্ট্রিতে অ্যালার্জি রয়েছে, সে একদমই এটা খেতে পারবে না। তখন আমার ভাবি আমাকে খোঁচা মেরে বলল, বড়লোক ভারীর ছেলে তো, তাই গরিবের খাবার সে খেতে পারবে না। আমিও আমার ভাবির কথাগুলো শুনে না শোনার ভান করে ডিমটা ভাজতে লাগলাম। পরের দিন সকাল 10টা বেজে গেল, এখনো কোনো নাস্তার খবর নেই। এই অবস্থা দেখে আমি আমার ভাবিকে ডাকতে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম দরজা বন্ধ, আবার ফ্রিজেও তালা দেওয়া। আমার ডাকাডাকিতে ভাইয়া ও ভাবি রুম থেকে বেরিয়ে আসলো। ঠিক 10:30টার দিকে আমার ভাইয়া তখন আমাকে বলে উঠলো, কিরে ছুটির দিনে এত ডাকাডাকি করছিস কেন? তখন আমি আমার ভাইয়াকে বললাম, ভাইয়া 10:30টা বেজে গেছে, এখনো তোমাদের জামাইকে নাস্তা করাতে পারিনি। ডাকছিলাম ফ্রিজের চাবিটা নিতে, নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম ও কিছু সবজি বের করে নিতাম। এই কথা শোনার পর আমার ভাবি পেছন থেকে বলে উঠলো, আরে আর বইলো না, ফ্রিজ তালা দিয়ে রাখি তোমার ভাইয়ার জন্য, তুমি তো জানো তোমার ভাইয়ের ডায়াবেটিস, তারপরেও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায়, এই জন্যই তালা মেরে রাখা, তুমি আবার অন্য কিছু মনে করো না। তখন আমি আমার ভাবিকে বললাম, কই রাতের বেলা যখন ফ্রিজ থেকে ডিম নিলাম তখন তো ফ্রিজ নক করা ছিল না, আর আমার ভাইয়ের যে ডায়াবেটিস নেই এটা আমি ভালো করেই জানি। এই কথা শোনার পর আমার ভাইয়া আমাকে আমতা আমতা করে বলে উঠলো, আরে তোর ভাবি ঠিকই বলেছে, ইদানিং আমার ডায়াবেটিস দেখা দিয়েছে। আমিও তখন আর তাদেরকে কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম নাস্তা বানাতে। সকালে নাস্তা দিতে প্রায় 11:30টার বেশি বেজে গেল। তখন আমার স্বামী খাবার টেবিলে বসে আমাকে বলে উঠলো, দরকার কি ছিল এখন নাস্তা বানানোর জন্য, একটু পরে না হয় দুপুরে খাবারটা একসাথেই খেয়ে নিতাম। এই কথা শোনার পরে রাগান্বিত হয়ে আমি আমার স্বামীকে বললাম, চুপচাপ নাস্তা খেয়ে ওঠো। তখন আমার স্বামীও কিছু না বলে নাস্তা খেয়ে ওঠে। নাস্তা খাওয়ার পর আমার স্বামী যখন খাটের উপর একটু রেস্ট নেওয়ার জন্য শুচ্ছিল তখন আমি তাকে বললাম, অনেক হয়েছে শ্বশুর বাড়ি বেড়ানো, এখন ব্যাগপত্র গুছাও। আমার স্বামী তখন অবাক হয়ে আমাকে বলল, গতকাল বিকেলেই তো আসলাম, এখনই চলে যাব? আমি তো ভেবেছিলাম আরো কয়েকটা দিন শ্বশুর বাড়িতে বেড়াবো। তখন আমি তাকে বলে উঠলাম, তোমার আবার কিসের শ্বশুর বাড়ি, তোমার তো শ্বশুরও বেঁচে নেই, শাশুড়িও বেঁচে নেই, তাই তোমার কোনো শ্বশুর বাড়িও নেই। এই কথাগুলো যখন আমি বলছিলাম তখন আমার চোখ থেকে অঝরে পানি বেয়ে পড়ছিল। নিজের বাড়িতে আসায় নিজের স্বামীকে এত অসম্মান অযত্ন হতে দেখে আমি আর সহ্য করতে পারতেছিলাম না। এরপর আমি ব্যাগপত্র গুছিয়ে আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়ি থেকে চলে আসলাম। ঠিক ওই দিনই আমার শ্বশুর বাড়িতে একটা বিয়ের দাওয়াত ছিল, আর দাওয়াতটা ছিল তার চাচাতো ভাইয়ের বিয়ে। আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে ডেকে নিয়ে বলল, ভাবি ফকিন্নির বাড়ি থেকে আমার ছেলেকে বিয়ে করাইনি, মেয়ের বাড়ি থেকে আমার ছেলেকে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র সবকিছুই দিয়েছে। ভাবি আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে আপনাদেরকে কি দিয়েছে? তখন আমার শাশুড়ি মা একটু মুচকি হেসেই বলল, নিজের বাড়ির সবচেয়ে অমূল্য রতনটাই তো আমাকে দিয়েছে, তাদের মেয়েকে দিয়েছে, আর কি লাগবে আমার? তখন আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে আরেকটু খোঁচানোর জন্য বলে উঠলো, কেন ভাবি, এখন তো মেয়েদের বাড়ি থেকে মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, আসবাবপত্র কত কিছুই দিয়ে থাকে, আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে কি তাকে কিছুই দেয়নি? তখন আমার শাশুড়ি মা হেসেই বলল, আমার ঘরে 2টা ফ্রিজ রয়েছে, একটা নরমাল একটা ডিপ, আর ঘরে বিশাল বড় একটা টিভি রয়েছে, তাই টিভির কোনো প্রয়োজন নেই। আর আপনি তো ভালো করেই জানেন আমার ছেলে দামি প্রাইভেট কার রয়েছে, তাই মোটরসাইকেল দিয়েই বা আমি কি করবো? আমার ঘরটাতে আল্লাহ রহমতে সবকিছুই ছিল না শুধুমাত্র একটা মেয়ে, তাই তারা দয়া করে আমাকে তাদের মেয়েকে দিয়েছে, আমার আর কিচ্ছু চাই না। আমার শাশুড়ির মার মুখে এইসব কথা শুনে আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। তখন আমার শাশুড়ি আমাকে দেখে বলল, এই তোর সমস্যা কি? কিছু হলেই তুই নাকের পানি চোখের পানি এক করিস কেন? সেই কোন সময় ধরে এত সুন্দর করে সাজলি, আর এত সহজেই সাজগুলোকে নষ্ট করে দিচ্ছিস? শোন মা, আজকে তোকে কিছু কথা বলি। আমার সে বিয়ে হয় 16 বছর বয়সে, বিয়ের পর থেকে দিনরাত কষ্ট করে সংসারে সমস্ত কাজ করতাম, এত কষ্ট করে সারাদিন খেটেও কোনো সম্মান আমি পেতাম না। শাশুড়ি, ননদ, দেবর সবাই আমার বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ রাখত। তখন বুঝলাম আমার এই মুখ বুঝে সব সহ্য করাটাই যত নষ্টের কারণ, তাই তখন থেকেই যে আমাকে যা বলতো তাকে আমি আঙ্গুল দিয়ে সবকিছুই দেখিয়ে দিতাম। একটা কথা সবসময় মনে রাখবি মা, যখনই তোর উপরে কোনো অন্যায় হবে তুই তখনই সেটার প্রতিবাদ করবি, দেখবি সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আমার শাশুড়ির মুখে এইসব কথা শুনে আমি আমার কান্না থামিয়ে রাখতে পারছি না। তারপর কত সময় শাশুড়িকে বুকে জড়িয়ে ধরে নিজেকে ঠান্ডা করলাম। সত্যি এই যুগে এরকম শাশুড়ি পাওয়া সত্যিই ভাগ্যের।